সেখানে প্রশাসন কীভাবে সেট আপ হয়ে আছে তার বেসিসে আমরা আরবানের ক্লাসিফিকেশন করি। তারপরে দেখো দ্য লোয়ার লিমিট অফ দ্য পপুলেশন সাইজ ফর এ সেটেলমেন্ট টু বি ডেজিগনেটেড অ্যাজ আরবান ইজ 1500 ইন কলম্বিয়া। সো বিভিন্ন ধরনের যে আরবান সাইজ বা প্রথমেই দেখো বলে দিয়েছে যে আরবান এরিয়াকে যেটা ডেফিনেশন সেটা কান্ট্রি বেস ভ্যারি করে, এবং সেটা কেন ভ্যারি করে দেখো তার পপুলেশনের যে বেসিক সেই পপুলেশনের বেসিক কিন্তু আলাদা। দেখো দেখো কলম্বিয়াতে বলে দিয়েছে 1500, 2000 ইন আর্জেন্টিনাতে সেখানে 2000 পপুলেশন ক্রস করতে হবে, তারপর তাকে আরবান সেটেলমেন্ট বলবে, ঠিক আছে। সো আর্জেন্টিনা এবং পর্তুগালের ক্ষেত্রে সেটা। তারপরে দেখো 2500 ইন ইউএসএ অ্যান্ড থাইল্যান্ডের ক্ষেত্রে 2500 এবং 5000 ইন ইন্ডিয়া। সো ইন্ডিয়ার ক্ষেত্রে কি হচ্ছে 5000 অ্যান্ড 30,000 ইন জাপানের ক্ষেত্রে 30,000। সো বিভিন্ন যে দেশ সেই দেশের যে পপুলেশন সাইজ সেই পপুলেশন সাইজের নিরিখে আরবান সেটেলমেন্টের ডেফিনেশন কিন্তু আলাদা, সেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম স্লাইডে। তারপরে দেখো আছে বিসাইড দ্য সাইজ অফ দ্য পপুলেশন, সাইজের পরেও দেখো ডেন্সিটি অফ 400 পার্সন পার স্কোয়ার কিলোমিটার অ্যান্ড শেয়ার অফ নন এগ্রিকালচারাল ওয়ার্কার্স আর টেকেন ইন্টু কনসিডারেশন ইন ইন্ডিয়ার ক্ষেত্রে তোমার যে অ্যাকচুয়াল পপুলেশন যেটা আমরা দেখলাম 5000 জন, সেই 5000 জনের পাশাপাশি আমাদের দেখতে হয় ডেন্সিটি, যেটাকে তোমার ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয় আরবান এরিয়ার। সেই ডেন্সিটি কত, সেটা হতে হবে 400 জন প্রতি বর্গ কিলোমিটারে, এবং সেই সঙ্গে দেখো নন এগ্রিকালচারাল ওয়ার্কার সেখানে বেশি থাকবে, ঠিক আছে। নন এগ্রিকালচারাল কাজে সেইখানকার মানুষ বেশি এনগেজ থাকবে, তারপরেই তাকে আরবান এরিয়া হিসাবে আমরা ডিমার্কেট করব। তারপরে দেখো আছে কান্ট্রিজ উইথ লো ডেন্সিটি অফ পপুলেশন মে চুজ এ লোয়ার নাম্বার অ্যাজ দ্য কাট অফ ফিগার কম্পেয়ার টু ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ, ঠিক আছে। সো ডেন্সিটির ওপর নির্ভর করছে কেমন মানে লো ডেন্সিটি এরিয়াতে তোমার এই যে 400 জন পার স্কোয়ার কিলোমিটার, সেক্ষেত্রে কিন্তু স্কেলটা একটু কম হবে, এবং হাইলি ডেন্স কান্ট্রির ক্ষেত্রে সেটা কিন্তু বেশি হবে, সেটাই এখানে বলতে চেয়েছে। তারপরে দেখো ইন ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, যেগুলো আমরা দেখি যে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড এগুলো তোমরা জানো খুবই উন্নত কান্ট্রিজ। এখানে অল প্লেস উইথ পপুলেশন সাইজ অফ 250 পার্সনস আর কল্ড আরবান, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ডেন্সিটি অফ পপুলেশন অনেক কম হয়, সেক্ষেত্রে 250 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করলেই সেটাকে কিন্তু আরবান এরিয়া হিসাবে ডিনোট করা যায়। কোন কান্ট্রিজের ক্ষেত্রে, সেটা হলো তোমার ডেনমার্ক, সুইডেন এবং ফিনল্যান্ড, উন্নত কান্ট্রি যেগুলো আছে সেই ক্ষেত্রে। তারপরে দেখো দ্য মিনিমাম পপুলেশন ফর এ সিটি ইজ 300 ইন আইসল্যান্ড। সো আইসল্যান্ডের ক্ষেত্রে 300 জন প্রতি বর্গ কিলোমিটার, হোয়ারাজ ইন কানাডা অ্যান্ড ভেনেজুয়েলা ইট ইজ 1000 পার্সনস, ঠিক আছে। কানাডা এবং ভেনেজুয়েলার ক্ষেত্রে সেক্ষেত্রে 1000 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করলে সেক্ষেত্রে আরবান এরিয়া হিসাবে ডিনোট করা যায়। সো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে বিভিন্ন কান্ট্রিজ ওয়াইজ যে আরবান এরিয়ার যে স্কেল, সেই স্কেলটা কিন্তু ভ্যারি করে যাচ্ছে বিকজ অফ দেয়ার পপুলেশন সাইজ। সেখানে কত সংখ্যক পপুলেশন বাস করছে তার বেসিসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরবান এরিয়ার স্কেল ভ্যারি করছে, সেখানে আরবান এরিয়ার ডেফিনেশন কিন্তু ভ্যারি করছে। আর আমরা ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখলাম যে কতজন পার স্কোয়ার কিলোমিটার বসবাস করলে সেক্ষেত্রে তোমার তাকে আরবান এরিয়া হিসাবে ডিনোট করা যায়। আচ্ছা, এবারে দেখো ইন্ডিয়ার ক্ষেত্রে ডেফিনেশন। আচ্ছা, সবাই একটু আনমিউট করে রাখো, মিউট করে রাখো, ভলিউমটা একটু মিউট করে রাখো, নাহলে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ওকে, এবারে দেখো দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011 যেটা ডিফাইন্ড আরবান প্লেসেস, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে ইন্ডিয়ার ক্ষেত্রে যে সেন্সাস অফ ইন্ডিয়া যেটা আছে, বুঝতেই পারছো যারা পপুলেশনের ডেটা প্রোভাইড করে 10 বছর অন্তর সেই সেন্সাস 2011-এ যেটা ডিফাইন করেছে আরবান এরিয়াকে দুটো সাবডিভিশনে বলতে পারো ডিভাইড করেছিল। সেই দুটো সাবডিভিশন হলো স্ট্যাচুটরি টাউন আর একটা সেন্সাস
টাউন, ঠিক আছে। সো টু টাইপস অফ টাউনস ডিফাইন্ড বাই সেন্সাস অফ ইন্ডিয়া ইন 2011, সেটা তোমার সেই টু টাইপস অফ টাউন কি, একটা হলো স্ট্যাচুটরি টাউনস এবং একটা হলো সেন্সাস টাউন। এগুলো কিন্তু প্রত্যেকটা আরবান জিওগ্রাফির ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং সেই সঙ্গে সঙ্গে হিউম্যান জিওগ্রাফি, যেহেতু আরবান সেটেলমেন্টস তোমাদের আছে, সো আরবান সেটেলমেন্টসের সঙ্গে যুক্ত প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জানতে হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা 2011 সালে সেন্সাস যে ডেফিনেশন দিয়েছিল টু টাইপস অফ টাউনের ক্ষেত্রে, সেই টু টাইপস অফ টাউন ছিল স্ট্যাচুটরি টাউনস এবং একটা সেন্সাস টাউন। সবাই আশা করছি দেখতে পাচ্ছ। আমার ভলিউমটা যদি আটকে যায় বা কোনো সমস্যা হয় তোমরা একটু আমাকে ভার্বালি জানাবে। বুঝতেই পারছো আমি গুগল মিট প্ল্যাটফর্ম থেকে অলরেডি বেরিয়ে এসেছি। সো তোমরা যদি কমেন্টসে জানাও সেটা আমি বুঝতে পারবো না। সো তোমরা অবশ্যই ভার্বালি আমাকে জানাবে স্ক্রিনটা যদি না দেখা যায় বা সাউন্ডটা যদি ঠিকঠাক না পৌঁছায়। আচ্ছা, তাহলে দেখো এ আছে স্ট্যাচুটরি টাউন। স্ট্যাচুটরি টাউনস আমরা কাকে বলছি, দেখো এনি প্লেস উইথ এ মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন অর ক্যান্টনমেন্ট অর নোটিফাইড টাউন এরিয়া, ঠিক আছে। সো সেক্ষেত্রে স্ট্যাচুটরি টাউন আমরা কাকে বলছি, যেক্ষেত্রে একটা আরবান লোকাল বডিজ সেখানে থাকবে। আরবান লোকাল বডিজ বলতে কি বোঝাচ্ছে, সেখানে একটা কোনো মিউনিসিপ্যালিটি থাকতে পারে, সেক্ষেত্রে কোনো কর্পোরেশন থাকতে পারে, সেক্ষেত্রে কোনো ক্যান্টনমেন্ট থাকতে পারে, বা নোটিফাইড টাউন হিসাবে তাকে দেখানো যেতে পারে। মানে আরবান লোকাল বডিজ, মানে যেটা মিউনিসিপ্যালিটি যেটা আমরা বলি আরবান এরিয়াতে সচরাচর, সেই মিউনিসিপ্যালিটি অবস্থান করলেই তাকে আমরা স্ট্যাচুটরি টাউন হিসাবে কিন্তু ডিফাইন করে দিতে পারি। সো স্ট্যাচুটরি টাউনের ক্ষেত্রে কিন্তু আর অন্য কোনো ক্রাইটেরিয়া নেই, সেখানে জাস্ট একটা আরবান লোকাল বডিজ বা সেই আরবান এরিয়াকে শাসন করার জন্য বা আরবান এরিয়াকে দেখাশোনা করার জন্য একটা গভর্নমেন্টের একটা বডিজ সেখানে অবস্থান করলেই তাকে আমরা স্ট্যাচুটরি টাউন হিসাবে দেখাতে পারি। সেই বডিজটা কি কি হতে পারে, সেটা মিউনিসিপ্যালিটি হতে পারে, সেটা কর্পোরেশন হতে পারে, সেটা ক্যান্টনমেন্ট অর নোটিফাইড টাউন এরিয়া হতে পারে। সো একেই আমরা বলছি স্ট্যাচুটরি টাউন, যেখানে আদার্স কোনো বলতে পারো কোনো শর্ত সেখানে অ্যাপ্লিকেবল নয়, কেবল সেখানে একটা আরবান লোকাল বডিজের অবস্থান থাকতে হবে। সো সেটাকেই আমরা স্ট্যাচুটরি টাউনস। তাহলে স্ট্যাচুটরি টাউনস আশা করছি সবাই বুঝতে পেরেছো। তারপরে বিতে আছে দেখো সেন্সাস টাউন, একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে তাকে আমরা সেন্সাস টাউন হিসাবে ডিনোট করতে পারি। দেখো এনি আদার প্লেস উইচ স্যাটিসফাই অল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, ঠিক আছে। অন্য যে কোনো ধরনের প্লেস যারা এই ধরনের ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করে, সেই ক্রাইটেরিয়াগুলো কি কি, দেখো এ মিনিমাম পপুলেশন অফ 5,000, সেখানে মিনিমাম পপুলেশন হতে হবে 5,000 জন, ঠিক আছে। সেই যে টাউন এরিয়া, সেই টাউন এরিয়ার বাউন্ডারির মধ্যে 5,000 জনের বসবাস থাকতে হবে। তারপরে দেখো 2 নম্বর ক্রাইটেরিয়া কী আছে, অ্যাটলিস্ট 75% অফ মেল ওয়ার্কিং পপুলেশন ইন নন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে। সেই এরিয়াতে বসবাসকারী যারা 75% মেল ওয়ার্কার, ঠিক আছে, অবশ্যই 75% মেল ওয়ার্কার, তারা নন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিসে নিযুক্ত থাকবে, ঠিক আছে। নন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস মানে কি, কৃষিকাজ ছাড়া অন্য যে সমস্ত কার্যাবলী আছে সেই কার্যাবলীতে তারা নিযুক্ত থাকবে, কৃষিকার্যে তারা কম নিযুক্ত থাকবে, সেটাই বলা আছে। আর অবশ্যই মেল ওয়ার্কার্সরা, ঠিক আছে। দেখো লেখা আছে মেল ওয়ার্কার্স, এগুলো কিন্তু লেখার মধ্যে কিন্তু প্রত্যেকটা বিষয় যেন ক্ল্যারিটি তোমাদের থাকে, আমি যেরকম বলে দিচ্ছি সেরকম কিন্তু ক্ল্যারিফিকেশন সহকারে যেন তোমাদের লেখার মধ্যে থাকে, এটা কিন্তু মাথায় থাকে। তারপরে দেখো 3 নম্বর আর একটা ক্রাইটেরিয়া আছে, এ পপুলেশন ডেন্সিটি অ্যাটলিস্ট 400 পার্সন পার স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। মানে 400 জনকে বসবাস করতে হবে প্রতি বর্গ কিলোমিটারে, 400 জন বা তার বেশি, 400 জনের কম হলে কিন্তু সেই এরিয়াকে সেন্সাস টাউন হিসাবে ডিনোট করা যাবে না। 400 জন বা তার বেশি মানুষকে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করতে হবে, বা জনঘনত্ব বলতে পারো, জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 400 জনের বেশি হতে হবে, ঠিক আছে। এই হলো 3টে বেসিক ক্রাইটেরিয়া সেন্সাস টাউন হিসাবে। না, 400 জন বা তার বেশি মানুষকে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করতে হবে, বা জনঘনত্ব বলতে পারো, জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 400 জনের বেশি হতে হবে,
ঠিক আছে, এই হলো তিনটে বেসিক ক্রাইটেরিয়া সেন্সাস টাউন হিসাবে কোনো আরবান ইউনিটকে ডিফাইন করার জন্য। এটা অবশ্যই কোনো লেখকের কথা নয় বা কোনো বইয়ের কথা নয়, এটা হলো আমাদের সেন্সাস অফ ইন্ডিয়া 2011 সালে আরবান এরিয়াকে এই প্রধান দুটো ভাগে ভাগ করে সাবডিভিশন করেছিল। এই দুটো ভাগ মধ্যে প্রথমটা হলো স্ট্যাচুটরি, যেটা তোমার একটা জাস্ট সেখানে আরবান লোকাল বডিজ অবস্থান করলেই তাকে স্ট্যাচুটরি টাউন হিসাবে বলা যায়। যেমন তোমরা তাহিরপুরের যারা আশেপাশে থাকো তোমরা জানো তাহিরপুর টোটালি সেন্সাস টাউন না, ওখানে কেবল ওটা একটা নোটিফাইড রিজিয়ন হিসাবে অবস্থান করেছে। সো নোটিফাইড টাউন তাহিরপুরকে বলা হয়, কারণ সেখানে একটা আরবান লোকাল বডিজ কিন্তু অবস্থান করেছে। একই সঙ্গে সঙ্গে সেন্সাস টাউন আমাদের যে আদার্স টাউনগুলো আছে সেগুলো সবই সেন্সাস টাউন, যেমন কৃষ্ণনগর বলতে পারো, রানাঘাট বলতে পারো। সো সেগুলো কিন্তু সবই সেন্সাস টাউন, কারণ সেগুলো কিন্তু সেন্সাসকে ফুলফিল করেছে। সেন্সাস যে সমস্ত শর্ত রেখেছে, যেমন এই তিনটে বেসিক বিষয়, যে অ্যাকচুয়াল পপুলেশন 5,000 জনের বেশি হতে হবে, 75% মেল ওয়ার্কার নন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিতে নিযুক্ত থাকবে, এবং সেই সঙ্গে সঙ্গে পপুলেশন ডেন্সিটি 400 জনের বেশি হবে প্রতি বর্গ কিলোমিটারে। সো এই হলো তিনটে বেসিক ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া ফুলফিল করলেই তাকে সেন্সাস টাউন হিসাবে কিন্তু ডিফাইন করা হয়। সো এই হলো আমাদের আরবান টাউন্সের বেসিক বিষয়, বা আরবান ইউনিটসের আরবান সেটেলমেন্টসের বেসিক বিষয়। তারপরে দেখো আমাদের যেটা সিলেবাসের যেটা বিষয়, ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান সিটিজ অ্যান্ড টাউন্স। এখানে ইন্ডিয়ানসের সঙ্গে আদার্স বিষয়গুলো আসবে, যেহেতু এখানে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্টস বলেছে। ইন্ডিয়ার তোমাদের হতে পারে যে তোমাদের পরীক্ষাতে একটুখানি কোশ্চেনটা ঘুরিয়ে দিল এবং বলল যে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্টস আলোচনা করো উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া। ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের এক্সাম্পল যেগুলো তোমরা দেবে সেগুলো শুধু ইন্ডিয়ার নিরিখে এক্সাম্পলগুলো দিতে হবে, আদারওয়াইজ সব লেখালেখি একই থাকবে, সেম থাকবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ওভারঅল দিয়ে দেয় যে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট আলোচনা করো, তাহলে তোমরা ইন্ডিয়া ওয়ার্ল্ড সব ধরনের এক্সাম্পলই সেখানে দেবে। তারপরে দেখো ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান সিটিজ অ্যান্ড টাউন্সের মধ্যে কি লেখা আছে। দ্য ক্লাসিফিকেশন অফ আরবান প্লেস মে বি বেসড অন, কোন কোন বিষয়ের ওপর বেস করে এই ক্লাসিফিকেশনটা করা হয়। দেখো আছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, তাদের যে সমস্ত ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে, হিল স্টেশন, রিভার ভিউ, লেক ভিউ, সি ফ্রন্ট, সো এর ওপর বেস করে হতে পারে। ক্লাইমেট, সো ক্লাইমেটের ওপর বেস করে হতে পারে। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা সব সময় সেখানকার যে অ্যাক্টিভিটিস, সেখানকার যে মানুষের ফাংশন, সেগুলোকে কিন্তু প্রভাবিত করে, এগুলো তোমরা জানো। তারপরে দেখো হিস্টোরিক্যাল আছে, অ্যানসিয়েন্ট সিটিজ, মেডিভাল সিটিজ, ব্রিটিশ ইন্ডিয়ান, রিলিজিয়ান, এথনিসিটি, ইকোনমিক অ্যান্ড ফাংশনাল। সো এই বেসিক বলতে পারো ক্লাসিফিকেশনের বেসিক এই বিষয়গুলো। এবারে আমরা দেখছি যেটা আমাদের সেন্সাস অফ ইন্ডিয়া, সেই সেন্সাস অফ ইন্ডিয়ার যে অ্যাকচুয়াল পপুলেশনের বেসিসে যে ক্লাসিফিকেশন অফ টাউন্স, সেটা আমরা দেখছি। এটা কিন্তু পপুলেশন সাইজের ওপর বেস করে, এটা কিন্তু তোমাদের মাথায় থাকে। দেখো পপুলেশন সাইজের ওপর বেস করে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ঠিক আছে। সো এই হলো একটা ক্লাসিফিকেশনের শ্রেণীবিভাগ। যত নিচের দিকে আমরা যাচ্ছি তত পপুলেশন সাইজ কিন্তু কমবে, এটা কিন্তু তোমাদের মাথায় থাকে। মানে ক্লাস 1-এর পপুলেশন সাইজ কিন্তু সবথেকে বেশি হবে, ক্লাস 6-এর পপুলেশন সাইজ সবথেকে কম হবে। তাহলে দেখো ক্লাস 1-এর পপুলেশন সাইজ কত, 1 লাখ অর মোর পপুলেশন। সো তারপরে ক্লাস 2 50,000 থেকে 99,999। সো তারপরে ক্লাস 3 20,000 টু 49,999। ক্রমান্বয়ে বিষয়টা একটু কমছে, এটা একটু তোমরা মাথায় রাখবে যে 6টা যে পপুলেশনের বেসিসে যে তার ক্লাসিফিকেশান ইন্ডিয়ান টাউন্সের, এটা কিন্তু টোটালি ইন্ডিয়ান টাউন্স। তার জন্যই তোমাদের একটু জানতে হবে বিষয়টা যে ইন্ডিয়ান টাউন্সের পপুলেশনের বেসিসে তাদের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগটা কিন্তু আমাদের জানতে হবে। 6টা এখানে ক্লাসিফিকেশান আছে, ক্লাস 1 টু ক্লাস 6। তারপরে দেখো ক্লাস 6, দেখো পপুলেশন বিলো 500, আমরা দেখলাম যে 5,000, আমরা দেখলাম যে পপুলেশন সাইজ 5,000-এর বেশি হতে হবে। সো সেক্ষেত্রে 5,000-এর একদম নিচে সেটাকে একদম ক্লাস 6 হিসাবে ডেনোট করা হচ্ছে। যেগুলো একদম আমাদের হিলি এরিয়ার যে আরবান টাউন্সগুলো আছে সেগুলোর কিন্তু পপুলেশন একটু কম আছে, সেগুলো কিন্তু বলতে পারো যেটা স্ট্যাচুটরি টাউন হিসাবে কিন্তু অবস্থান করছে। আচ্ছা, তারপরে দেখো ফাংশনাল ক্লাসিফিকেশান আছে। ফাংশনাল ক্লাসিফিকেশান বলে যে স্লাইডটা আছে ওখানে দেখো লেখা আছে দ্য স্ট্রাকচার। আচ্ছা একটু ওয়েট করো, আমি একজনকে জয়েন করিয়ে ফিরছি।
দেখো আছে দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ এনি রিজিয়ন ভ্যারিস ইন টার্মস অফ ফাংশন হিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এজ অফ দ্য টাউন। সো সেখানকার যে স্ট্রাকচার ফাংশন সেগুলো ভ্যারি করছে, তাদের যে ফাংশন, তাদের যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি এবং তাদের যে ডেভেলপমেন্ট সেই বেসিসে। সাম টাউনস অ্যান্ড সিটিজ স্পেশালাইজ ইন সার্টেন ফাংশন অ্যান্ড they are known for some specific activities, products or services। ঠিক আছে, কিছু কিছু স্থানে কি হচ্ছে, কিছু স্পেশালাইজ ফাংশনকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিছু স্পেশালাইজ অ্যাক্টিভিটিস সেখানে হচ্ছে, বা কিছু স্পেশালাইজ প্রোডাক্টস এবং সার্ভিস সেখানে উৎপন্ন হচ্ছে। তারপরে দেখো কি লেখা আছে, দ্য আর্লিয়েস্ট টাউনস ওয়ার সেন্টার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, ট্রেড, ইন্ডাস্ট্রি, ডিফেন্স অ্যান্ড রিলিজিয়াস ইম্পর্টেন্স। সো আর্লিয়েস্ট যে সমস্ত টাউনসগুলো আছে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বলতে পারো, ইন্ডাস্ট্রি, ডিফেন্স, রিলিজিয়াস ইম্পর্টেন্সগুলো আমরা লক্ষ্য করতে পারি। দ্য সিগনিফিকেন্স অফ ডিফেন্স অ্যান্ড রিলিজিয়ান অ্যাজ ডিফারেন্সিয়েটিং ফাংশন হ্যাজ ডিক্লাইন ইন জেনারেল। ঠিক আছে, সো ডিফেন্স, রিলিজিয়ান এবং বিভিন্ন ধরনের যে ফাংশন, সেই ফাংশনগুলো পরবর্তীকালে ধীরে ধীরে বলতে পারো যখন ইন্ডাস্ট্রির যুগ আসলো তখন সেই বিষয়গুলো প্রায়োরিটি পেলো, এই বিষয়গুলো কম প্রায়োরিটি পেলো। বাট আদার্স ফাংশন হ্যাভ এন্টার দ্য লিস্ট। ঠিক আছে, অন্য ধরনের যে আদার্স যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো তখন বলতে পারো সেখানে উৎপন্ন হলো। টুডে সেভারাল নিউ ফাংশন সাচ অ্যাজ, দেখো নিউ ফাংশনগুলো কী কী যেগুলো উৎপন্ন হয়েছে, রিক্রিয়েশনাল, রেসিডেন্সিয়াল, ট্রান্সপোর্ট, মাইনিং, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মোস্ট রিসেন্টলি অ্যাক্টিভিটিস রিলেটেড টু ইনফরমেশন টেকনোলজি আর ক্যারিড অন ইটস স্পেশালাইজড টাউনস। ঠিক আছে, তাহলে রিসেন্ট ফাংশন এগুলো উৎপন্ন হচ্ছে, আগেকার দিনে যে সমস্ত ফাংশনগুলো ছিল সেগুলোকে ডিক্লাইন করে ক্রমশ সেখানে ম্যানুফ্যাকচারিং, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, রেসিডেন্সিয়াল এবং তার থেকেও বড় বিষয় হলো ইনফরমেশন টেকনোলজি, যেগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়গুলো কিন্তু বিভিন্ন স্পেশালাইজড টাউনে পরবর্তীকালে একটা ডোমিনেন্ট ফাংশন হিসাবে সেই অঞ্চলে কিন্তু প্রায়োরিটি লাভ করেছে। তাহলে ফাংশনগুলো আমরা দেখতে পেলাম যে এক এক সময় কোন ধরনের ফাংশন এবং সময়ের নিরিখে তার যে পরিবর্তন, এবং সেই পরিবর্তনের ফলে কোন কোন ধরনের ফাংশন সেখানে পরবর্তীকালে উৎপন্ন হয়েছে, কোন কোন ফাংশন প্রায়োরিটি পেয়েছে, সেই বিষয়টা আমরা দেখলাম। এবারে দেখো তার বেসিসে যে সমস্ত টাউনগুলো প্রথমে আছে, দেখো ফোর্ট অ্যান্ড ক্যান্টনমেন্ট টাউন। এই যে সমস্ত ফোর্ট এবং ক্যান্টনমেন্ট টাউন, এই বিষয়গুলো কিন্তু অনেক প্রাচীনকাল থেকেই শুরু হয়েছিল, বলতে পারো অনেক পুরনো যে সমস্ত শহরগুলো বেশিরভাগ ছিল সেগুলোকেই আমরা ফোর্ট এবং ক্যান্টনমেন্ট টাউন হিসাবে দেখতে পাই। দেখো হিস্টোরিক্যালি দিস টাউনস আর ফর্ম ডিউ টু ডিফেন্স পারপাস। ঠিক আছে, সো তোমরা জানো ফোর্ট মানে দুর্গ বা এই জাতীয় কিছু, ক্যান্টনমেন্ট মানে যেখানে সেনা গ্যাদারিংয়ের একটা জায়গা, সেটাকেই ক্যান্টনমেন্ট বলে। সো এই বিষয়গুলো কি তাহলে কিসের জন্য তৈরি হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রে ডিফেন্স পারপাসের জন্য তৈরি হয়েছিল, বা প্রতিরক্ষা বিষয়ক কাজকর্মের জন্য এই ধরনের টাউনগুলো সৃষ্টি হয়েছিল। দেখো মোস্ট অফ দ্য রোমান সিটিজ লাইক, দেখো চেস্টার, লিঙ্কন, ইয়র্ক, সাউথ ওয়েস্ট ফ্রেঞ্চ ইন মেডিভাল পিরিয়ড। সো মধ্যযুগে যে সমস্ত রোমান সিটিজগুলো ছিল যেগুলোর নাম দেখো দেয়া আছে, চেস্টার, লিঙ্কন, ইয়র্ক। ঠিক আছে, মধ্যযুগে ফোর্ট টাউনস অফ ওয়েলস অ্যান্ড স্কটল্যান্ড। সো স্কটল্যান্ড এবং ওয়েলসে ফোর্ট টাউন ব্রিটিশ প্রোডাক্টস অর সার্ভিসেস। ঠিক আছে, কিছু কিছু স্থানে কি হচ্ছে, কিছু স্পেশালাইজ ফাংশনকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কিছু স্পেশালাইজ অ্যাক্টিভিটিস সেখানে হচ্ছে, বা কিছু স্পেশালাইজ প্রোডাক্টস এবং সার্ভিস সেখানে উৎপন্ন হচ্ছে। তারপরে দেখো কি লেখা আছে, দ্য আর্লিয়েস্ট টাউনস ওয়ার সেন্টার্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, ট্রেড, ইন্ডাস্ট্রি, ডিফেন্স অ্যান্ড রিলিজিয়াস ইম্পর্টেন্স। সো আর্লিয়েস্ট যে সমস্ত টাউনসগুলো আছে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বলতে পারো, ইন্ডাস্ট্রি, ডিফেন্স, রিলিজিয়াস ইম্পর্টেন্সগুলো আমরা লক্ষ্য করতে পারি। দ্য সিগনিফিকেন্স অফ ডিফেন্স অ্যান্ড রিলিজিয়ান অ্যাজ ডিফারেন্সিয়েটিং ফাংশন হ্যাজ ডিক্লাইন ইন জেনারেল। ঠিক আছে, সো ডিফেন্স, রিলিজিয়ান এবং বিভিন্ন ধরনের যে ফাংশন, সেই ফাংশনগুলো পরবর্তীকালে ধীরে ধীরে বলতে পারো যখন ইন্ডাস্ট্রির যুগ আসলো তখন সেই বিষয়গুলো প্রায়োরিটি পেলো, এই বিষয়গুলো কম প্রায়োরিটি পেলো। বাট আদার্স ফাংশন হ্যাভ এন্টার দ্য লিস্ট। ঠিক আছে, অন্য ধরনের যে আদার্স যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো তখন বলতে পারো সেখানে উৎপন্ন হলো।
টুডে সেভারাল নিউ ফাংশন সাচ অ্যাজ, দেখো নিউ ফাংশনগুলো কী কী যেগুলো উৎপন্ন হয়েছে, রিক্রিয়েশনাল, রেসিডেন্সিয়াল, ট্রান্সপোর্ট, মাইনিং, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মোস্ট রিসেন্টলি অ্যাক্টিভিটিস রিলেটেড টু ইনফরমেশন টেকনোলজি আর ক্যারিড অন ইটস স্পেশালাইজড টাউনস। ঠিক আছে, তাহলে রিসেন্ট ফাংশন এগুলো উৎপন্ন হচ্ছে। আগেকার দিনে যে সমস্ত ফাংশনগুলো ছিল সেগুলোকে ডিক্লাইন করে ক্রমশ সেখানে ম্যানুফ্যাকচারিং, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট, রেসিডেন্সিয়াল এবং তার থেকেও বড় বিষয় হলো ইনফরমেশন টেকনোলজি, যেগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়গুলো কিন্তু বিভিন্ন স্পেশালাইজড টাউনে পরবর্তীকালে একটা ডোমিনেন্ট ফাংশন হিসাবে সেই অঞ্চলে কিন্তু প্রায়োরিটি লাভ করেছে। তাহলে ফাংশনগুলো আমরা দেখতে পেলাম যে এক এক সময় কোন ধরনের ফাংশন এবং সময়ের নিরিখে তার যে পরিবর্তন এবং সেই পরিবর্তনের ফলে কোন কোন ধরনের ফাংশন সেখানে পরবর্তীকালে উৎপন্ন হয়েছে, কোন কোন ফাংশন প্রায়োরিটি পেয়েছে, সেই বিষয়টা আমরা দেখলাম। এবারে দেখো তার বেসিসে যে সমস্ত টাউনগুলো প্রথমে আছে, দেখো ফোর্ট অ্যান্ড ক্যান্টনমেন্ট টাউন। এই যে সমস্ত ফোর্ট এবং ক্যান্টনমেন্ট টাউন এই বিষয়গুলো কিন্তু অনেক প্রাচীনকাল থেকেই শুরু হয়েছিল বলতে পারো। অনেক পুরনো যে সমস্ত শহরগুলো বেশিরভাগ ছিল সেগুলোকেই আমরা ফোর্ট এবং ক্যান্টনমেন্ট টাউন হিসাবে দেখতে পাই। দেখো হিস্টোরিক্যালি দিস টাউনস আর ফর্ম ডিউ টু ডিফেন্স পারপাস। ঠিক আছে, সো তোমরা জানো ফোর্ট মানে দুর্গ বা এই জাতীয় কিছু, ক্যান্টনমেন্ট মানে যেখানে সেনা গ্যাদারিংয়ের একটা জায়গা, সেটাকেই ক্যান্টনমেন্ট বলে। সো এই বিষয়গুলো কি তাহলে কিসের জন্য তৈরি হয়েছিল? বেশিরভাগ ক্ষেত্রে ডিফেন্স পারপাসের জন্য তৈরি হয়েছিল বা প্রতিরক্ষা বিষয়ক কাজকর্মের জন্য এই ধরনের টাউনগুলো সৃষ্টি হয়েছিল। দেখো মোস্ট অফ দ্য রোমান সিটিজ লাইক দেখো চেস্টার, লিঙ্কন, ইয়র্ক, সাউথ ওয়েস্ট ফ্রেঞ্চ ইন মেডিভাল পিরিয়ড। সো মধ্যযুগে যে সমস্ত রোমান সিটিসগুলো ছিল যেগুলোর নাম দেখো দেয়া আছে, চেস্টার, লিঙ্কন, ইয়র্ক। ঠিক আছে, মধ্যযুগে ফোর্ট টাউনস অফ ওয়েলস অ্যান্ড স্কটল্যান্ড। সো স্কটল্যান্ড এবং ওয়েলসে ফোর্ট টাউন আছে, যেমন দেখো এডিনবার্গ, স্টেরেসবার্গ এবং ইন ফ্রেঞ্চ, স্টেরেসবার্গ এবং এডিনবার্গ ফ্রেঞ্চে, এগুলো সবই কিন্তু বাইরের দেশের উদাহরণ। এটা কিন্তু তোমাদের মাথায় থাকে, যখন ইন্ডিয়ান রেসপেক্টে তোমাদের বলবে লেখার কথা তখন কিন্তু এই উদাহরণগুলো কিন্তু তোমরা দেবে না। ঠিক আছে, এগুলো কিন্তু একটা কমন সেন্স লেখার ক্ষেত্রে এগুলো কিন্তু ইউনিভার্সিটি খুব এই ট্রিকগুলো কিন্তু ফেলে পরীক্ষার ক্ষেত্রে, যে ওদের কতটা কি জেনারেল নলেজ আছে। যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্টদের মনে রাখবে সবসময় একটু কমন সেন্স যে থাকবে, সেটা কিন্তু ইউনিভার্সিটি ধরে নেয় এবং সেটাকেই তারা পরীক্ষা করে তার কোশ্চেনের মধ্যে, এবং সেই কোশ্চেনগুলোকে তার জন্য একটু ট্রিকি করে দেয়। যে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্টস উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া তোমরা আলোচনা করো, কিন্তু অনেকেই এত তাড়াহুড়ো করে লেখালেখির মধ্যে যে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্টস আমাদের চলে এসেছে, তাহলে আর কোনো সমস্যা নেই, একদম ডিরেক্ট লিখে দিল ইন্ডিয়া থেকে ওয়ার্ল্ড সকল উদাহরণ দিয়ে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সার 50% হলেও ভুল হয়ে যাবে, এটা কিন্তু তোমাদের মাথায় থাকে, কারণ তোমরা কোশ্চেনটা ঠিকঠাকভাবে বুঝতেই পারোনি। ঠিক আছে, কারণ আমাদের ইন্ডিয়ান রেসপেক্টে লিখতে বলেছে, মানে আমাদের ইন্ডিয়ান রেসপেক্টেই লিখতে হবে, টোটালি ইন্ডিয়ান এক্সাম্পলই সেখানে তুলতে হবে। দেখো তারপরে ইন্ডিয়ান এক্সাম্পল যেটা দেয়া আছে, ইন ইন্ডিয়া 4 সিটিজ আর আগ্রা, গোয়ালিয়র, বিকানের, যোধপুর, চিত্তরগড়। সো তোমরা জানো এই চিত্তরগড়, যোধপুর, বিকানের, আগ্রা এগুলোতে সবই ক্যান্টনমেন্ট টাউন হিসাবে অবস্থান করেছে, এগুলোতে দুর্গ অবস্থান ছিল আগাগোড়ায়। ঠিক আছে, সো সেক্ষেত্রে কিন্তু এগুলো সবই ফোর্ট টাউন হিসাবে আমরা ডিনোট করতে পারি বা ডিফাইন করতে পারি। সো ইন্ডিয়ান রেসপেক্টে লিখতে বললে আমরা এই এক্সাম্পলগুলো অবশ্যই তুলে ধরবো। তারপরে দেখো আছে রিলিজিয়াস টাউন তোমরা বুঝতেই পারছো, নাম শুনে রিলিজিয়াস অ্যাক্টিভিটি সেখানে কিন্তু দেখা যাবে বেশি। সো টোটালি রিলিজিয়াস অ্যাক্টিভিটি যেখানে প্রাধান্য পাবে সেটাই হলো আমাদের রিলিজিয়াস টাউন। দেখো মোস্ট অফ দ্য টাউন ইউজ টু বি ডেভেলপড অ্যাজ হোলি প্লেস অফ রিলিজিয়াস অ্যাক্টিভিটি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা হোলি প্লেস হিসাবে বা সেক্ষেত্রে বলতে পারো একটা বিশুদ্ধ পরিবেশ হিসাবে, যেখানে আমরা রিলিজিয়াস অ্যাক্টিভিটি যেখানে প্রাধান্য পাই সেই স্থানগুলোকেই আমরা রিলিজিয়াস টাউন হিসাবে ডিনোট করতে পারি। দেখো লাইক দেয়া আছে জেরুজালেম, মক্কা, বাগদাদ, তারপরে আছে দেখো বেনারস আছে, আমাদের নবদ্বীপ ধাম, সবই কিন্তু রিলিজিয়াস টাউন। এটা কিন্তু তোমাদের মাথায় থাকবে। ইন্ডিয়ান রেসপেক্টে অনেক এক্সাম্পল আছে, কোনো এখানে বলতে পারো অনেক এক্সাম্পল সেখানে তোমরা খুঁজে পাবে, কোনো অসুবিধার কিছু নেই। সো এখানে বেনারস, নবদ্বীপ ধাম তো দেয়াই আছে।
তারপরে দেখো আছে কালচারাল সেন্টার্স, ঠিক আছে। সো কালচারাল সেন্টার্স বলতে কি বোঝাচ্ছে, দেখো টাউনস হুইচ পারফর্ম কালচারাল ফাংশনস লাইক এডুকেশনাল ইনস্টিটিউশন, রিলিজিয়াস প্লেস অ্যান্ড আর্ট সেন্টার্স আর নোন অ্যাজ কালচারাল সিটিজ, ঠিক আছে। সো কালচারাল এখানে টোটালি কালচারাল অ্যাক্টিভিটি বেশি পাবে, সেখানে এডুকেশন থাকবে বা কোনো ধর্মীয় প্লেস বা আদার্স আর্ট সেন্টার সেখানে অবস্থান করবে, সেটাই হলো কালচারাল সিটিজ, ঠিক আছে। সো সেই কালচারাল সিটিসগুলো বা সেই কালচারাল সেন্টার্সগুলো বা সেই কালচারাল টাউনসগুলোতে অবশ্যই সেখানে শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক কাজকর্মগুলো প্রাধান্য পাবে। দেখো তারপরে এক্সাম্পল কী দেওয়া আছে, নালন্দা, তোমরা জানো নালন্দাতে বিশ্ববিদ্যালয় ছিল এক সময়ে, তারপরে মগধ, অক্সফোর্ড, ঠিক আছে। সো মগধ ছিল, তক্ষশিলা ছিল, তোমরা জানো, অক্সফোর্ড, কেমব্রিজ, এলাহাবাদ, শান্তিনিকেতন, খুব ভালো একটা এক্সাম্পল শান্তিনিকেতন, যেখানে আমাদের কালচারাল অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পাই। সো ইউনিভার্সিটিও তোমরা আছে, তোমরা জানো, বিশ্বভারতী। সো সেক্ষেত্রে এটা কিন্তু কালচারাল সেন্টার্সের এক্সাম্পল। তারপরে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন। সো অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন টোটালি বেসিক্স অন অ্যাডমিনিস্ট্রেশন, বা সেখানে প্রশাসনিক কাজকর্ম প্রাধান্য পায়, তোমরা জানো। সো সেই অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন্সের দেখো এক্সাম্পল কী আছে, দ্য মেন ফাংশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন্স ইজ টু অ্যাডমিনিস্ট্রেটর দ্য কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট অর এ স্পেসিফিক টেরিটরি, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কি হয় যে কোনো টাউন, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কি হয় যে কোনো টাউন্সের ক্ষেত্রে আমরা যখন অ্যাডমিনিস্ট্রেশন প্রাধান্য পাই, তখন সেই স্থান থেকে সমগ্র অঞ্চলের বলতে পারো কাজকর্মগুলো আমরা দেখাশোনা করতে পারি, বা সেই স্থানটায় সমগ্র অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা তোমরা একটু ওয়েট করো, আমি এখনই একটু ফিরছি, একটুখানি ব্রেক নিয়ে। বলেন, আমি ক্লাস নিচ্ছি। বাবা নেই তো, ওই দেশের বাড়ি আছে। হ্যাঁ, টাকা মাপঝোক করে নেবেন। ও 3,000 টাকা আপনার দেয়া কত হয়ে গেল বলো? মাপঝোক কয়দিন পরে করেন না? আপনার তো দেয়া এমনিতেই বেশি হয়ে গেছে, 1,66,000 টাকা দেওয়া হয়ে গেছে, হিসাব আছে তো আপনার? হ্যাঁ, নেই এখন, বিশ্বাস করেন, আমি মাইনাও এখনো পাইনি, আমি এখনো মাইনাও পাইনি। আর আগস্ট না, আগস্টে আপনার বিল যাবে কলেজ থেকে, তারপরে মাইনা ছাড়বে, তার আগে মাইনা ছাড়বে না, বুঝতে পেরেছেন?